আচ্ছা, আগের দিন আমরা কোথায় শেষ করলাম? বন্যার কারণে জলবায়ু পরিবর্তন। আগের দিন দেখলাম যে ভারতের সিন্ধু নদীকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতা গড়ে উঠলো, সেটা বিকাশ লাভ করলো এবং একটা সময় পরে কি সেটা হারিয়ে গেল। এইবার ভারতে একটা নতুন ধরনের সভ্যতা লক্ষ্য করা যাচ্ছে তারপর থেকে। এটা কি সভ্যতা? সেটা হচ্ছে বৈদিক সভ্যতা। বোঝা গেল? এবার যদি প্রশ্ন করে যে সিন্ধু সভ্যতার পরে ভারতে কোন ধরনের সভ্যতা দেখা গেছিল, সেটা হচ্ছে বৈদিক সভ্যতা। এটা কিরকম ধরনের সভ্যতা? এটা গ্রামীণ সভ্যতা ছিল। আর একটা নগরকেন্দ্রিক সভ্যতা ছিল, এটা গ্রামীণ সভ্যতা। আচ্ছা, এটা টাইমিং কবে থেকে কবে ছিল? 1500 থেকে 500 বিসি, মানে খ্রিস্টপূর্বাব্দ, যীশু খ্রিস্টের জন্মের আগে। বৈদিক সভ্যতাটাকে দুটো ভাগে ভাগ করা হয়। দুটো ভাগে, একটা হচ্ছে ঋগ বৈদিক সভ্যতা বা ঋগ বৈদিক যুগ, যেটা সময়কাল হচ্ছে 1500 থেকে 1000 বিসি, এবং আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ, যার সময়কাল 1000 থেকে 500 বিসি। বোঝা গেছে? এইবার প্রথম পর্যায়ের বৈদিক যুগে সমাজটা একরকম ছিল, এবং পরবর্তী বৈদিক যুগ যেটা আসছে, যেটা 1000 থেকে 500 অব্দি চলছে, সেইটাই কিছু সামাজিক, রাজনৈতিক এবং কিছু কাঠামোগত পরিবর্তন লক্ষ্য করা যায়, যার জন্য সমগ্র বৈদিক সভ্যতাকে দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ আর একটা পরবর্তী বৈদিক যুগ। বোঝা গেল? এবার এই বৈদিক যে সভ্যতাটা, এই সভ্যতাটার সৃষ্টিকারী কারা, মানে কারা এই সভ্যতাটা সৃষ্টি করেছিল, মানে শুরু করেছিল? যেই লোকগুলো ছিল তারা কারা ছিল? তারা হচ্ছে আর্য। ঠিক আছে? এবার আর্য কি? আর্য একটা ভাষা, ঠিক আছে? আর্য একটা জাতিগোষ্ঠী, আর্য একটা বংশ পরম্পরা। বুঝা গেছে? মূলত আমরা এই যে লোকগুলো আছে যারা এই বৈদিক যুগে বসবাস করত, তাদের আমরা আর্য বলে ধরে নিচ্ছি, এরা আর্য। এইবার কয়েকটা কনফিউশন আছে যে এই আর্যরা কি আমাদের ভারতের লোকে ছিল? বৈদিক সভ্যতার যে লোকগুলো ছিল ওরা কি আমাদের ভারতের লোকে ছিল, না এরা বিদেশ থেকে এসেছিল? কিরকম বোঝা গেল? বেশ, এইবার এক একজন গুরুদেব লেভেলের লোক এক একটা মতবাদ দিচ্ছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো কি বলছে। একজন নাম হচ্ছে বাল গঙ্গাধর তিলক। আমি বাল জি তিলক লিখলাম, হ্যাঁ, কিন্তু তোরা পুরোটাই লিখবি বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে? ইনি বলছে এই আর্যরা এসেছিল আর্টিক রিজিয়ন থেকে। আর্টিক রিজিয়ন, ঠিক আছে? এরপর আরেকজন ভদ্রলোক আছে, তার নাম হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। এস দিলাম, হ্যাঁ, সরস্বতী পুরোটা লিখলাম না। উনি বলছে যে আর্যরা এসেছিল তিব্বত থেকে আমাদের দেশে। কোথা থেকে এসেছিল? তিব্বত থেকে। আরেকজন আছে বিদেশি, তার নাম হচ্ছে ম্যাক্স মুলার। এটা বেশি ইম্পর্টেন্ট। উপরটা দিলে এইটা একদম ওই যে এইটা পারমাণ কথা ছিল, সরি, আর্কটিক রিজিয়ন। ম্যাক্স মুলার নামে একজন ব্রিটিশ যে ঐতিহাসিক আছে, তিনি বলছে এরা এসেছিল সেন্ট্রাল এশিয়া থেকে। কোথা থেকে? এশিয়া।
এবার প্রশ্নগুলো কিভাবে দেবে, তাই তো? এটাই তো কথা, যে প্রশ্ন কিভাবে দেবে। এবার প্রশ্ন করলো যে আর্যরা তিব্বত থেকে এসেছিল, এই কথাটি কি বলেছে? কে বলেছে? দয়ানন্দ সরস্বতী। যদি বলে আর্যরা সেন্ট্রাল এশিয়া থেকে এসেছে, এটা কে বলেছে? ম্যাক্স মুলার। এবং আর্যরা কোথায় আছে? আর্টিক রিজিয়নের লোক, সেটা হচ্ছে বালগঙ্গাধর তিলক ঘোষ। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার। ডাউট আছে যে আর্য কারা, কোথেকে এসেছিল? কোনো কনফার্মেশন নেই যে এরা এখান থেকে এসেছিল। এবার এই ম্যাক্স মুলার বলছে ভাই তুমি প্রমাণ কি, তুমি কিভাবে বলছো যে সেন্ট্রাল এশিয়া থেকে এসছে? উনি বলছে আমি বোঘাস খাই লিপি দেখেছি। বোঘাস খাই, বোঘাস কাই বা খাই লিপি, বোঘাস খাই লিপি দেখেছি। ওইখানে যে আমাদের যে হিন্দু যে দেবদেবী আছে, ইন্দ্র, বিষ্ণু, শিব, এই ধরনের যে ঈশ্বরের নাম আছে, সেই নামগুলো এই সেন্ট্রাল এশিয়ার বোগাসকাই অঞ্চলের যে লিপি পাওয়া গেছে ওইখানেও পাওয়া গেছে। আর আমাদের বেদে তো আছে, সুতরাং এই দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো কানেকশন আছে। তার জন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার যদি প্রশ্ন করে আর্যরা সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিল, এর প্রমাণ কোন লিপিতে পাওয়া গেছে, উত্তর কি হবে? কি হবে? আর্যরা সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিল, এর প্রমাণ কোন লিপিতে পাওয়া গেছে? বোঘাসকাই, বোঘাসকাই লিপি। ঠিক আছে, এই বৈদিক যুগের মেন স্ট্রাকচারটাই ছিল হচ্ছে গিয়ে বেদ। বেদ জানিস তো কি? বেদ হচ্ছে একটা প্রাচীন গ্রন্থ। কি বললাম? বেদ একটা প্রাচীন গ্রন্থ। এবার এই বেদকে কেন্দ্র করে এই সমাজটা গড়ে উঠছিল বলে একে বলা হচ্ছে বৈদিক সমাজ। বোঝা গেছে? বেশ, এবার তার মানে বেদ জানতে হবে আমাদের কি জিনিস ভালো করে, আর এখান থেকে যা কোশ্চেন আসবে বেদের থেকেই আসবে। কেন, বোঝা গেল এক্সামে? বুঝলাম। হ্যাঁ, বেদ প্রথমে যদি প্রশ্ন করে যে এই, আগে লিখিস না, আমি সময় দেবো দেখা, এই সময় লিখিস না আগে। বেদ শব্দটা কোথা থেকে এসছে, যদি প্রশ্ন করে যে বেদ শব্দটা কোথা থেকে এসছে, উত্তর কি হবে? বিদ থেকে। বিদ, ঠিক আছে, যার মানে কি জ্ঞান অথবা জানা। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? এইবার এই বেদকে বলা হয় অপুরুষেয়। কি বলা হয়? অপুরুষেয়। অপুরুষেয় মানে মনে করা হয় যে এই বেদ নাকি কোনো মানুষের সৃষ্টি না, এটা দেবতাদের সৃষ্টি মনে করা হয়। এর জন্য একে বলা হয় অপুরুষেয়। বানান ভুল হতে পারে, যাই হোক হলো। আচ্ছা, এর আর একটা নাম আছে এই বেদের। বেদের তাহলে একটা নাম কি? অপুরুষেয়। আর একটা নাম কি আসবে? বিদ। না, বেদ কথাটা এসছে বিদের থেকে। বোঝা গেল? শ্রুতি। শ্রুতি মানে কি? কোনো মেয়ের নাম না, মেয়ের নাম ঠিক আছে, শ্রুতি মেয়ের নাম। শ্রুতি মানে কি? শ্রুতি মানে হচ্ছে শোনা। প্রথম দিকে এই বেদ লিখিত আকারে ছিল না, কোনো গ্রন্থ বা বইয়ের আকারে ছিল না। এটাকে বংশানুক্রমিক পর্যায়ে শুনে 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 মনে রাখা হতো। এর জন্য এর আর এক নাম হচ্ছে শ্রুতি। কি বললাম, বোঝা গেল? এইবার টোটাল বেদ আছে 4টে। কটা বেদ? টোটাল বেদ কটা আছে? 4টি। প্রথম হচ্ছে ঋগ্বেদ,
তারপর হচ্ছে সামবেদ, তারপর হচ্ছে যজুর্বেদ, আর হচ্ছে অথর্ববেদ। হলো? এইবার যদি বলে যে বেদ ত্রয়ী, বেদ ত্রয়ী কোন বেদগুলিকে বলা হয়? প্রথম তিনটিকে, এই তিনটিকে বলা হয় বেদ ত্রয়ী। মানে কেন? ব্যাপারটা কি স্যার, তাই তো? ত্রয়ী মনে করা হয়, ঐতিহাসিকরা মনে করছে যে বেদগুলোতে লেখা হয়েছে, ধর এইটা একটা বই, এটা একটা বই, এটা একটা বই, এটা একটা বই। এই যে অথর্ব বেদটা আছে, এটা অনেক পরবর্তী টাইমে গিয়ে লেখা হয়েছে। কি বলে বোঝা গেল? এই বেদ হচ্ছে, এই তিনটে বেদ হচ্ছে প্রাথমিক বেদ, এবং তার অনেক পরে গিয়ে এই বেদটা লেখা হচ্ছে, অথর্ব বেদ। ঠিক আছে, এর দিকে ক্লিয়ার? এখন আমি প্রশ্নতে আসি। এবার প্রশ্ন করলো যে বেদ কয় প্রকার, কি কি বেদ? সিকোয়েন্স বলে দিবি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, আর কোনো ঝামেলা নেই। এবার যদি প্রশ্ন করে যে বেদ কথাটা সংস্কৃত কোন শব্দ থেকে এসেছে? বিদ থেকে। বিদ, বিদ মানে হচ্ছে জানা বা জ্ঞান, এমনকি গণিতবিদ, ইতিহাসবিদ, ভূগোলবিদ। ঠিক আছে, বিদ মানে হচ্ছে জানা, মানে নলেজেবল লোক, সে বিদ্বান, বলি না? আচ্ছা, এবার যদি প্রশ্ন করা হয় সরি কি আছে, বেদের নাম আর কি কি আছে, মানে বেদকে আর কি কি নামে বলা হয়? অপুরুষেয় আর শ্রুতি। এইবার অপুরুষেয় মানে কি? মনে করা হয় যে বেদ কোনো মানুষের লেখা না। আর শ্রুতি কেন? কারণ এই বেদকে প্রথম পর্যায়ে শুনে শুনে মনে রাখা হতো। এর দিকে ক্লিয়ার? অরবিন্দ ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এর পরের টপিক, মানে পরের টপিক বলতে বৈদিক যুগেরই পার্ট, এটা বুঝলাম। হ্যাঁ, আচ্ছা আমাকে একটা কথা বলতো, যে ধর তুই কিছু মানে পড়বি, ধর তুই কিছু পড়বি, তোর কি কি জানা লাগবে? কিছু পড়বো, তুই যে লেখাটা পড়ছিস তোর হাতের কাছে, এটা পড়তে তোর কি কি জানা লাগবে? প্রথম অক্ষর, অক্ষর পরিচয় জানা লাগে। বাহ। তারপরে ব্যাকরণটা জানা লাগবে, ওটার উচ্চারণ কিভাবে সেটা জানা লাগবে। এরকমই বেদ পড়ার জন্য, কি বললাম, বেদ পড়ার জন্য 6টা জিনিসের প্রয়োজন হয়, সেগুলোকে কি বলে? বেদাঙ্গ। এবার যদি প্রশ্ন করে যে বেদাঙ্গ কটা, কি হবে? উত্তর 6টা। বেদ কটা? বেদ কটা? 4টে বেদ। বেদ ত্রয়ী কটা? 3টে। কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। অথর্ববেদ নেই লিস্টে, তাই তো? ওকে বাদ দিয়ে দিয়েছে সতেলা ভাই। এই যে 6টা বেদাঙ্গ আছে, বেদাঙ্গ, এই 6টা বেদাঙ্গ হচ্ছে প্রাইমারি জিনিস। বেদ পড়ার আগে এগুলো তোমাকে জেনে রাখতে হবে, নাহলে পরে তুমি প্রপারলি বেদ পড়তে পারবে না। বেশ, বেদাঙ্গ কটা? বেদাঙ্গ কটা? 6টা। প্রথম বেদাঙ্গ কোনটা? সেটা হচ্ছে শিক্ষা। দ্বিতীয় হচ্ছে কল্প, 3 নাম্বার ব্যাকরণ, শিক্ষা শিক্ষা, 4 নাম্বার নিরুক্ত, 5 নাম্বার জ্যোতিষ, এবং 6 নাম্বার ছন্দ। এই 6টা জিনিস সম্পর্কে জানতে হবে বেদ পড়তে গেলে আগে। ঠিক আছে, এবার শিক্ষা কি জিনিস বন্ধু? শিক্ষাটা কি? শিক্ষা আমরা কি এখন যেটা বলছি শিক্ষা, যে অ আ ক খ, এরকম, কিন্তু এই শিক্ষা মানে হচ্ছে উচ্চারণ, উচ্চারণ, উচ্চারণ সংক্রান্ত।
মানে উচ্চারণটা যে কি করতে হবে, কি বলে বোঝা গেল? উচ্চারণ মানে ককে যে আমরা কই বলবো সে সম্পর্কে ধারণা রাখতে হবে। সেটা কোথায় শেখানো হচ্ছে? শিক্ষা। শিক্ষা। এবার হচ্ছে কল্প। কল্পটা হচ্ছে প্র্যাকটিস। বিভিন্ন এই বেদগুলোতে আচার আচরণ যাগ যজ্ঞ ইত্যাদির নিয়ম আছে, সেই নিয়মগুলো সম্পর্কে এখানে কি আছে? এই কল্পতে পড়তে হবে। এখানে আছে তাহলে কি নিয়ম অথবা প্র্যাকটিস, স্টাডি অফ প্র্যাকটিস বা স্টাডি অফ নিয়ম, এইটাই ঠিক আছে। এবার ব্যাকরণে কি আছে? ব্যাকরণ সাধারণ ব্যাপার, ব্যাকরণে ব্যাকরণই আছে, তাই তো? মানে গ্রামার কিভাবে কি হচ্ছে, কোনটা ভার্ব কোনটা নাউন কোনটা প্রোনাউন, সেগুলো ওদের ভাষায় যেটা বলতো আর কি। আচ্ছা এবার আমাকে বলতো বৈদিক যুগটা প্রাগৈতিহাসিক যুগ না ঐতিহাসিক যুগ? বৈদিক যুগটা প্রাগৈতিহাসিক। কেন বৈদিক যুগে লেখা আমরা বুঝতে পারিনি? বেদ পুরাণ এগুলো পড়া হয় না আমাদের এখন, তাহলে এটা কি লেখা বুঝতে পেরেছে ওদের টাইমে? তাহলে হচ্ছে ঐতিহাসিক যুগ। চলো বোঝা গেল। নিরুক্ত। নিরুক্ত হচ্ছে এটিমোলজি বা বাংলা লিখে ব্যুৎপত্তিগত অর্থ। হ্যাঁ মানে ব্যুৎপত্তিগত অর্থ এর মানে কি স্যার? একটা শব্দ কোথা থেকে আসলো, কিভাবে আসলো, যেমন বেদ কোথা থেকে এসছে? বিদ। কিভাবে আসলো, কোন নিয়মে আসলো, সেইটা পড়ানো হয় নিরুক্ততে। বোঝা গেছে? ঝামেলা নেই তো? কোনো ডাউট আছে? জ্যোতিষ। জ্যোতিষ হচ্ছে অ্যাস্ট্রোনমি। এই সময় সংক্রান্ত পড়াশোনা, গ্রহ গ্রহ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আমার কথা বল, এখানে নিয়ম আছে, আছে তো? কিসে আছে? কল্পতে নিয়ম আছে। হ্যাঁ এইবার তার একটা যজ্ঞ আছে, ওখানে বলছে যজ্ঞ করতে হবে, এইভাবে পড়াশোনা করবে, পড়াশোনা করবে। এবার বললো শুক্ল মাসের পঞ্চমী তিথিতে অমুক দিনে অমুক লগ্নে একটা যজ্ঞ হবে। ওকে, তুই যদি শুক্লপক্ষ কোনটা নাই জানিস, পঞ্চমী তিথি কোনটা নাই জানিস, তাহলে তুই পারবি না। সুতরাং তোকে জ্যোতিষ বা অ্যাস্ট্রোনমি বা টাইম সম্পর্কে পড়াশোনাটা আনতে হবে। এই হচ্ছে ব্যাপার। এবং ছন্দ। ছন্দ মানে হচ্ছে ছন্দ, পোয়েটিক, পোয়েটিক রিদম, পোয়েটিক রিদম। ও রিদম মানে তো ভালো লাগে না। রিদম ঠিক আছে। পোয়েটিক রিদম মানে কুসন্তেরা তবা 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 তবা, এটা তারা তালে বলা হচ্ছে তো, মন্ত্রটা তালে উচ্চারণ করতে হবে। ওই যে আমাদের যেমন সরস্বতী পুজোর মন্ত্র, জয় জয় দেবী চর চর সারে কুচো জীব শোভিত মুক্তা হারে, ঠিক আছে। এই যে ছন্দটা, এইটাও জানতে হবে যে কোন ক্ষেত্রে কোন ছন্দ আমাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে ছন্দ। এইবার আমার প্রশ্ন, বেদ কটা? বেদ কটা? বেদ কথাটা এসছে কোথা থেকে? যার অর্থ জ্ঞান বা জানা। এইবার বেদ, চারটে বেদ পেয়ে গেলাম। চারটে বেদ পড়তে গেলে আমাকে কি দরকার? কটা আছে? কি কি আছে? শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত জ্যোতিষ ছন্দ। শিক্ষা কল্প ব্যাকরণ, তারপরে নিরুক্ত জ্যোতিষ ছন্দ। শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত জ্যোতিষ ছন্দ। হিসাব ক্লিয়ার? এবার যদি প্রশ্ন করে যে কল্পতে কি আলোচনা করা হয়, নিয়ম, বিভিন্ন নিয়ম বা প্র্যাকটিস, ঠিক আছে। আমার বোঝা গেছে? ঝামেলা নেই তো কোনো? ব্যাস ঠিক আছে। এটা কি বুঝবো আমি? এটা কি বুঝতে পারি? বুঝলাম। হ্যাঁ এবার আমরা বেদ পড়া শিখে গেছি, তাই তো? আমরা বেদ পড়ার নলেজটা আমাদের কাছে আসলো। এবার আমরা কি করবো? বেদ পড়া শুরু করব। ধর একটা বাচ্চা এবিসিডি শিখেছে, অ ক খ শিখেছে, ওকে, তারপর আরো যা যা শেখার আগে সবকিছু শিখেছে। এবার সে স্কুলে ভর্তি হলো, তার 5-এ ভর্তি হলো। 5-এ ভর্তি হওয়ার পর তাই কটা বই দেবে, আমরা ধরে নিলাম মানে 4টে বই দেবে। কটা বই? কেন? 4টে বেদ, আমরা 4টে বেদ থেকে 4টে বই হিসেবে ধরে নিলাম। এবার ধর এখান থেকে আমি তুলে একটা বই নিলাম, একটা বই আমি নিলাম, ধরলাম বাংলা বই।
বাংলা বই খুললে কি কটা চ্যাপ্টার পাবো কি পাবো না? পাবো পাবো পাবো। কটা চ্যাপ্টার পাবো? 4টে চ্যাপ্টার পাবো, তাই তো? 4টে চ্যাপ্টার আছে বাংলা বই। এইবার এই বেদেরও 4টে ভাগ আছে, প্রত্যেকটা বেদের 4টে করে ভাগ। কি বললাম? প্রত্যেকটা বেদের কটা ভাগ? 4টে ভাগ। আচ্ছা মুছি। তাহলে এখানে লিখতে পারি বেদ ভেঙে যাচ্ছে 4 প্রকার, তাই তো? প্রথমটা হচ্ছে সংহিতা, দ্বিতীয়টা হচ্ছে ব্রাহ্মণ, প্রতিটি বেদে 11টা হবে। হ্যাঁ প্রত্যেকটা বেদের 4টে পোর্শন। প্রত্যেকটা বেদের কটা পোর্শন? 4টে। বেদ কটা? 4টে। মনে রাখাটা কোনো চাপের ব্যাপার না, খালি আমাকে মনে রাখতে বেদাঙ্গ কটা? 6টা। ব্রাহ্মণ, এবার হচ্ছে আরণ্যক, এবং শেষটা হচ্ছে উপনিষদ। পেলাম। এই সংহিতায় কি আছে? সংহিতায় ধর সংহিতার হচ্ছে আমার প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় কি আছে? বেদের প্রথম অধ্যায় কি আছে? সংহিতায় কি আছে? শুধুমাত্র মন্ত্র, শুধুমাত্র বিভিন্ন মন্ত্র। বোঝা গেল? এবার যদি প্রশ্ন করে যে বেদের অংশ সংহিতায় মন্ত্রের কি ব্যাখ্যা করা আছে? নাই, শুধু মন্ত্র লেখা আছে, মন্ত্রের ব্যাখ্যা নেই। যেমন ধরলাম টেক্সট বই, টেক্সট বইয়ে শুধু টেক্সটটা দেওয়া আছে, কিন্তু কোনো ব্যাখ্যা, প্রশ্ন, উত্তর কিছু দেওয়া নেই। তার জন্য হচ্ছে সহায়িকা বই বা মানে বই। তেমন শুধুমাত্র মন্ত্র কিসে আছে? সংহিতাতে। নেক্সট পার্ট ব্রাহ্মণ। পালনীয় যেসব নিয়মগুলো আছে, হ্যাঁ পালনীয় নিয়ম, যেমন বলি, যজ্ঞ ইত্যাদি ইত্যাদি যে জিনিসগুলো আছে, সেগুলো কিসে উল্লেখ আছে? ব্রাহ্মণে। আরণ্যক, আরণ্যকে কি আছে? আরণ্যকে আছে যে অরণ্যে যারা সাধুরা ছিল, অরণ্যের সাধুদের রচিত যে গ্রন্থ, সেটাই হচ্ছে আরণ্য। তাহলে আমার এটা মনে থাকবে, যারা অরণ্যে গিয়ে বইটা লিখেছিল তারা হচ্ছে আরণ্য। আরো ডিটেলসে আসবে, ভাঙবে বিভিন্ন, যে অরণ্যে কারা গেল, এটা তো প্রশ্ন, অরণ্যে কারা গেল এটাও আসবে, সব একটু ডিটেল ক্লিয়ার হয়ে যাবে। এবার হচ্ছে উপনিষদ। এবার হচ্ছে উপনিষদ। এই উপনিষদ কথার অর্থ কি? গুরুর কাছে বসা, গুরুর কাছে এটা অর্থ, এটা অর্থ। উপনিষদের মানে হচ্ছে গুরুর কাছে বসা। ঠিক আছে, ওকে। এই উপনিষদ হচ্ছে বেদের শেষ অংশ, তাই একে বলে বেদান্ত। কি বলে? বেদান্ত। বেদান্ত। এবার যদি প্রশ্ন করে বেদের শেষ অংশকে বলে বেদাঙ্গ, বেদান্ত, ব্রাহ্মণ না সংহিতা? বেদান্ত। তাহলে বেদাঙ্গটা কি বলতে কি আমাকে একটু? বেদাঙ্গ 6টি। বেদাঙ্গ জিনিসটা কি? বেদ পড়তে গেলে আমাকে যেগুলো জানতে হবে, তাই তো? ঠিক বললাম? বেশ। আর বেদান্ত হচ্ছে বেদের শেষ পার্ট। শেষ পার্ট কোনটা? উপনিষদ, যার মানে হচ্ছে গুরুর কাছে বসা। এই যেমন তোরা আমার কাছে বসে আছিস, উপনিষদ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আরেকটু লিখি, টোটাল কতগুলো বেদান্ত আছে বা উপনিষদ আছে? 108টা। 108টা বেদান্ত বা উপনিষদ আছে। তার মধ্যে কতগুলো ইম্পর্টেন্ট? 13টা, খুব ইম্পর্টেন্ট। এবার এই উপনিষদের মধ্যে কি আলোচনা করা হয়েছে সেটা লিখতে হবে, তাই তো? আলোচনা করা হয়েছে ধ্যান, কিভাবে ধ্যান করতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে
দর্শন ইত্যাদি বিষয়। তো দর্শন ছিল তো আমার দর্শন ছিল না টুয়েলভে? টুয়েলভে সংস্কৃত ছিল, ছিল ছিল এডুকেশন ছিল, হ্যাঁ দুটোই তো। দর্শন ছিল না? না। দেখেছিস আমার ছিল। ছিল, তাহলে তো ভালোই, দর্শন বুঝে গেলি। তাহলে একবার শুরু থেকে শুরু করি। আমাদের বেদ কটা? বেদ চারটে বেদ। চারটে বেদ। বেদ পড়তে গেলে আমাদের কি লাগবে? বেদাঙ্গ, বেদাঙ্গ কটা? ছটা। কি কি বেদাঙ্গ? শিক্ষা, কল্প, গল্প, ব্যাকরণ, ব্যাকরণ, নিরুক্ত, নিরুক্ত, জ্যোতিষ, জ্যোতিষ আর হচ্ছে ছন্দ। আমার কোনো সমস্যা নেই, প্রত্যেকটা সম্পর্কে জানি কি না কি। এবার আমি বেদটা খুললাম, বেদটা খুললে আমি বেদের কটা পার্ট দেখতে পারবো? চারটে। চারটে পার্ট। প্রথম পার্টটা কি? সংহিতা, সংহিতায় কি লেখা আছে? শুধুমাত্র মন্ত্র, বিভিন্ন মন্ত্রতন্ত্র আছে, এর মধ্যে কোনো ব্যাখ্যা ট্যাখ্যা নেই। সেকেন্ডটা কি আছে? ব্রাহ্মণ, ব্রাহ্মণে কি আছে? বিভিন্ন পালনীয় নিয়ম টিয়ম, রীতিনীতি, যাগযজ্ঞ ইত্যাদি গুলো ব্যাখ্যা করা আছে। তারপরে আছে আরণ্যক অরণ্যের সাধুদের বই, অরণ্যে যারা গেল তাদের উপলব্ধি গুলো লিখলো এই বইটা আরণ্যকে। শেষ পাঠটা হচ্ছে উপনিষদ, তার মানে হচ্ছে গুরুর কাছে বসা। এর আর একটা নাম হচ্ছে বেদান্ত, তার কারণ হচ্ছে বেদের শেষ পাঠ। এবং এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে দর্শন, ধ্যান ইত্যাদি সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়েছে। টোটাল উপনিষদ কটা? 108টা। সবচেয়ে ইম্পর্টেন্ট কটা? 13টা। আমার আর জেনের কাজ নেই, ব্যাস হয়ে গেল। এইবার এক এক করে আয়, বুঝবো? কি কি আছে বললে? ধ্যান, ধ্যান আছে আর দর্শন আছে, এই সম্পর্কে আলোচনা করা আছে। আচ্ছা, খুব আনন্দের বিষয়। এইবার বেদে আসি। বেদ, ঠিক আছে। প্রথম বেদ কোনটা? ঋগ্বেদ। ওকে, এইবার হচ্ছে আমাদের প্রথম বেদ, তার নাম কি? ঋগ্বেদ। ঋগ্বেদ। পরীক্ষায় যাবতীয় যা প্রশ্ন আসবে সবই ঋগ্বেদ থেকে ম্যাক্সিমামটা আসবে, কিভাবে বোঝা গেল? সুতরাং এটাই ইম্পর্টেন্ট, এই পার্টটা। প্রথম জিনিস ঋগ্বেদটা একটু ভালো করে লিখে দিই। ঠিক আছে, প্রথম যে জিনিস ঋগ্বেদ সম্পর্কে আমাদের জানতে হবে, যে ঋগ্বেদে যে ভারতবর্ষ, আমাদের যে ভারতবর্ষ, এই যে ভারত কথাটা, সেটা ঋগ্বেদ থেকে এসছে। তাহলে ভারত কথাটা কোথা থেকে এসছে? ঋগ্বেদ থেকে এসছে। কার থেকে এসছে? ভরত, ভরত জাতির থেকে। ঋগ্বেদে একটা ভরত জাতির উল্লেখ আছে, যেখান থেকে আমাদের ভারত নামটা এসছে। কি বললাম, বোঝা গেল না বোঝায়নি? ঋগ্বেদে 10টা মন্ডল আছে, 10টা মন্ডল, 10টা মন্ডল। স্যার মন্ডল মানে কি? ধর ওইখানে আমার একটা বই আছে, বইটা হচ্ছে শরদিন্দু অমনিবাস। এই বইটার 16খানা পাঠ আছে। ধর প্রত্যেকটা, ধর একটা বই, 1 নম্বর বইটা, ওটার প্রথম দিকে আছে ব্রাহ্মণ, তারপর আছে এই ঠিক বলছি, প্রথমে কি সংহিতা, তারপর ব্রাহ্মণ, তারপর আরণ্যক, তারপর উপনিষদ আছে। 2 নম্বর বইটায় প্রথমে কি থাকবে? 2 নম্বর বইটায় কি থাকবে প্রথমে? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এরম করে ঋগ্বেদের টোটাল 10খানা পাঠ আছে। কি বললাম, কটা পাঠ? 10টা পাঠ। এর মধ্যে যে 2 থেকে 7 নাম্বার মন্ডল আছে, 2 থেকে 7 নাম্বার মন্ডল, এটা হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট, সবচেয়ে পুরনো। ঋগ্বেদ একবারে লেখা হয়নি, কেন বোঝা গেল? সেটা যত দিন গেছে তার সাথে কিছু অ্যাড অন হয়েছে, তার থেকে কিছু বাদ হয়ে গেছে, কেন বোঝা গেছে? তার মধ্যে 2 থেকে 7 নম্বর মন্ডলটা হচ্ছে সব থেকে পুরনো বা ওল্ডেস্ট। যদি কোশ্চেন করে ঋগ্বেদের কত থেকে কত মন্ডল সবচেয়ে পুরনো, 1 থেকে 8, 2 থেকে 5, 2 থেকে 7, 1 থেকে 3, 2 থেকে 7। ব্যাস। এইবার এর যে 7 নম্বর মন্ডল আছে, কোথায় গেল? এই যে 7 নম্বর মন্ডল,
কোন মন্ডলে? 7 নম্বর। 7 নম্বর মন্ডলে 10 রাজার যুদ্ধ আছে। 10 রাজার যুদ্ধ ইম্পর্টেন্ট, এক্ষুনি বের করে দেবো যে কোন পরীক্ষা এসেছিল। 10 রাজার যুদ্ধ মানে এটা কি? এই ভরত গোষ্ঠীর রাজা ভরতের সাথে অন্য 10টা গোষ্ঠীর যে যৌথ সংগ্রাম হয়েছিল এবং ভরত শেষে সবাইকে হারিয়ে দিয়েছিল এবং ভরত বংশের প্রতিষ্ঠা করেছিল, সেই যে কাহিনীটা, এটাই হচ্ছে 10 রাজার যুদ্ধ। কি বললাম, বোঝা গেছে? বোঝা গেছে দেবজি? এক মিনিট টাইম দাও। এইবার যদি প্রশ্ন করে যে ঋগ্বেদের কততম মণ্ডলে 10 রাজার যুদ্ধের বিবরণ আছে? 7 নম্বর। ঋগ্বেদে কটা মণ্ডল আছে? 10টি। 10টা। তার মধ্যে 2 এর 7 হচ্ছে সবচেয়ে পুরনো। সবচেয়ে পুরনো। 2 থেকে 7 অবধি। 2 থেকে 7 অব্দি। গায়ত্রী মন্ত্র কি ছিল মন্ত্রটা? ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ইয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। আচ্ছা হ্যাঁ। এই গায়ত্রী মন্ত্র কততম মণ্ডলে আছে? কততম মণ্ডল আছে? 3য় মণ্ডল। তুই যদি কোনো সময় দেখিস কোনো হচ্ছে পুরো এরকম গেল, আমি বললো যে আমি এরকম এরকম, তাকে আগে জিজ্ঞেস করবি কি যে ওই গায়ত্রী মন্ত্র। ঠিক আছে, ঠিক আছে। কে রচনা করেছে? কে? বিশ্বামিত্র, ঋষি বিশ্বামিত্র এটা রচনা করেছে। গায়ত্রী মন্ত্রতে কার উপর মানে উপাসনা করা হয়? সূর্য। সূর্য মানে কার প্রতি উৎসর্গ করা আর কি গায়ত্রী মন্ত্রটা। বোঝা গেছে? কে লিখেছেন বলে? বিশ্বামিত্র। আচ্ছা, পরে আরে সূর্যটা কি বললে? গায়ত্রী মন্ত্রটা সূর্যদেবকে উৎসর্গকৃত। বুঝতে পারো উপরটা? পরের পাটে ভালো করে 9 নাম্বার যে মন্ডল আছে, 9 মন্ডল, হ্যাঁ 10টা মন্ডল আছে জানি, তার মধ্যে যে 9 নাম্বার মন্ডলটা আছে সেটা সোমদেব দেওয়া আছে। সোমদেবের ব্যাপারে আলোচনা করা আছে। সোমদেব জয়মন্ডল 9 নম্বর মন্ডল। সোমদেব কিসের দেবতা ছিল? প্ল্যান্টস। ঠিক আছে, কি আছে বল কোনটা? প্ল্যান্টস, প্ল্যান্টস গাছপালা, উদ্ভিদ, ভেষজের ভেষজ। ওটা গেল বিশ্বামিত্র। বিশ্বামিত্র হয়েছে? আর নবম মন্ডলে এর সাথে আছে সোমরস। সোমরস কি বলতো? কি? যেটা ওকেশন পারপাস না খেলে আর নয়, ওই জিনিসটাই। এটা কি? সোমদেব। সোমদেব এটা মুসলমান যেটা সোমদেব প্লাস সোমরস, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে নবম মন্ডলে। ওটা কি লেখা আছে? প্ল্যান্টস। হ্যাঁ, প্ল্যান্টস। প্ল্যান্টস, প্ল্যান্টস উদ্ভিদ বা ভেষজের দেবতা ছিল। আচ্ছা, দশম মন্ডলে, দশম মন্ডলে বর্ণ, হ্যাঁ, আর শূদ্র এই কথা দুটি ব্যবহার আছে। দশম মন্ডলে কর্ণ, এই সরি বর্ণ আর শূদ্র এই কথাগুলি আছে। এই দশম মন্ডলের পুরুষ সূক্তে, এখানে পুরুষ সূক্তে পুরুষ সূক্তে দশম মন্ডলের
পুরুষ সূক্তে, ঠিক আছে, বা এইভাবে লেখ, পুরুষ সূক্তে কি আলোচনা করা হয়েছে? চতুর্বর্ণ সম্পর্কে। চতুর্বর্ণ মানে কি? চতুর্বর্ণ মানে হচ্ছে এই বৈদিক সমাজ চারটে বর্ণ ব্যবস্থা বা চারটে কাস্ট সিস্টেমে বিভক্ত ছিল। যার প্রথম হচ্ছে ব্রাহ্মণ, তারপর হচ্ছে ক্ষত্রিয়, তারপর হচ্ছে বৈশ্য, তারপর হচ্ছে শূদ্র। ব্রাহ্মণদের কাজ ছিল পূজা অর্চনা করা, শিক্ষা দান করা, ঠিক আছে। ক্ষত্রিয়দের কাজ ছিল যুদ্ধ করা, তারপর হচ্ছে রাজ্য পরিচালনা করা, এবং বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা, এবং শূদ্রের কাজ ছিল হচ্ছে বাকি 3 শ্রেণীর সেবা করা। শূদ্র। এইবার এই পুরুষ সূক্তে বলা হয়েছে যে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণের জন্ম, বাহু থেকে ক্ষত্রিয়ের জন্ম, ঠিক আছে। থাই, এই যে উরু থাই দিয়ে বৈশ্যদের জন্ম, এবং পায়ের যে পাতা পদযুগল সেখান থেকে শূদ্রদের জন্ম। কেন বোঝা গেছে? এবার যদি বলা হয় যে ঋগ্বেদের কততম মণ্ডলে বর্ণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবার চতুর্বর্ণ, হ্যাঁ, দশম। এবং দশম মণ্ডলে কোন সূক্তে? পুরুষ সূক্তে। কটা বর্ণ ছিল? কি কি? ব্রাহ্মণদের কাজ কি ছিল? ব্রাহ্মণদের কাজ ছিল পূজা অর্চনা করা। ক্ষত্রিয়দের রাজ্য পরিচালনা করা। বৈশ্যদের ব্যবসা বাণিজ্য। শূদ্রদের তিনজনকে রক্ষা করা, সেবা করা। এবার বলছে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণের জন্ম, ক্ষত্রিয়র জন্ম বাহু থেকে, আর বৈশ্যর জন্ম থাই থেকে, শূদ্রের জন্ম হচ্ছে। এর দিকে ক্লিয়ার? বাহুলের সিনে দেখা কাটা পায়ে যেরকম ভাবে বাহুলের পাটা মাথায় নিল, বুঝলাম, হ্যাঁ, তাই না? এবার যদি বলে চতুর্বর্ণ ব্যবস্থা কোন বেদে আছে? চতুর্বর্ণ ঋগ্বেদে। এইটাই তো চতুর্বর্ণ ব্যবস্থা। বেশ, এইবার এই ঋগ্বেদে 1028টা সূক্ত আছে। সূক্ত মানে সম্ভবত মন্ত্র গুলোকে মন্ত্র বলছে, মন্ত্র সূক্তগুলোকে হয়তো মন্ত্রগুলোকে সূক্ত আকারে বলেছে, যেটা একটা সূক্ত, প্যারা যেটাকে আমরা বলি। 1028টা সূক্ত আছে। কে রচনা করেছে? হোত্রী। কে রচনা করেছে? হোত্রী। বোঝা গেল? এইবার এই বেদের সাথে ইরানের একটা ধর্মগ্রন্থ আছে, হ্যাঁ, সেই ধর্মগ্রন্থের অনেকটা মিল পাওয়া যায়। কিছু কিছু জিনিস এই ধর্মগ্রন্থের সাথে ওই ইরানের ধর্মগ্রন্থের মিল পাওয়া যায়। সেই গ্রন্থটা কি? জেলদ আবেস্তা। নাম শুনেছিস? আবেস্তার সাথে মিল আছে। হলো? এটা কোথাকার বই? জেলদ আবেস্তা ইরানের, তাই তো? এবার যেই মহিলারা বেদ পাঠ করত, আগে একটু বলে নি, এই বৈদিক যুগের সমাজ খুব ভালো ছিল, সব ভালো। পুরুষদের পাশাপাশি মহিলারাও সমানভাবে এগোতো সমাজে। এখন যেরকম, এখন থেকে আরো ভালো ছিল। তো শিক্ষা, পূজা অর্চনা, যজ্ঞ টজ্ঞ, এটা সব ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি মহিলারাও সমানভাবে দায়িত্ব পালন করত। এবার যেই মহিলারা বেদ পড়তো, মানে বেদজ্ঞ ছিল, তাদের কি বলা হতো? ব্রহ্মবাদিনী বলা হতো।
তোরা কিন্তু ডিটেলে লিখে নিবি। হ্যাঁ আর বল ব্রহ্মবাদী। হ্যাঁ, বৈদিক যুগে যেসব মহিলারা বেদজ্ঞ ছিল, মানে বেদ সম্পর্কে তাদের গভীর জ্ঞান ছিল, তাদের বলা হতো ব্রহ্মবাদিনী। কি বলা হয়েছে? ব্রহ্মবাদিনী। বোঝা গেছে? এবার কোন কোন ঈশ্বরের নাম পাওয়া গেছে এখানে? এক হচ্ছে ইন্দ্র, বিষ্ণু, আচ্ছা বরুণ। বোঝা গেছে? তাহলে আজকের ক্লাসটা এভরি থাক। এর পরবর্তী ক্লাসে আমরা যে বাকি 3টে বেদ এবং পরবর্তী বৈদিক যুগ আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। জানি কেউ দেখবেন আমাদের ছাত্রগুলো ছাড়া, তাও লাইক শেয়ার সাবস্ক্রাইব যা যা করার লাগে করে দেবে। ঠিক আছে? এই চ্যানেলের নাম জিকে ফাউন্ডেশন বাংলা। আর কিছু বলতে লাগে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মন দিয়ে ভালো পড়ো। থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসে এভরি শেষ।